নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। এই সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিটি তথ্য আমি যে সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা গোয়েন্দা রিপোর্ট থেকে সংগ্রহ করেছি তার সবকটি নিউজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের অনুরোধ করব প্রতিটি ভিডিওর শেষে গিয়ে সেই তথ্যসূত্রগুলো একবার যাচাই করে দেখবেন। বন্ধুরা, কল্পনা করুন ইউরোপের দোরগোড়ায় হঠাৎ সাইপ্রাস নামক একটি শান্ত দ্বীপে মাঝরাতে আকাশের বুক চিরে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন। বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে, কারণ হামলাটি কোনো সাধারণ জায়গায় হয়নি। আঘাত হানা হয়েছে খোদ ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যের আগুন কি তবে এবার সরাসরি ইউরোপের মাটিতে ছড়িয়ে পড়ল? কেন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর মধ্যে আমেরিকার পাশে দাঁড়ানো নিয়ে চরম মতভেদ তৈরি হচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব সেই ভয়ঙ্কর সত্য, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বাজিয়ে দিচ্ছে। স্বাগতম আপনাদের আজকের এই নতুন এপিসোডে। ঘটনাটি ঘটেছে ভূমধ্যসাগরের মাঝখানে অবস্থিত সাইপ্রাস নামক একটি অতি ক্ষুদ্র কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপে। সেখানে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি RAF আকৃতি এর ওপর গত 2রা মার্চ ভোর রাতে একটি ভয়ঙ্কর ড্রোন হামলা চালানো হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে যে এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের সেই কুখ্যাত শাহাদাত সিরিজ কামিকাজি ড্রোন, যা বর্তমানে আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। যদিও ব্রিটেন দাবি করেছে যে এই হামলায় রানওয়ের সামান্য ক্ষতি হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো এই হামলার গুরুত্ব ক্ষয়ক্ষতির পরিমাণে নয়, বরং প্রতীকী অর্থে। কারণ আকৃতি কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, এটি একটি সভরেন বেস এরিয়া, অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী সাইপ্রাসের মাটিতে হলেও এই কয়েক বর্গ কিলোমিটার এলাকা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। আর এর উপর হামলা মানে সরাসরি ব্রিটেনের মূল ভূখণ্ডের উপর হামলা। ইরান এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করে দিল যে তারা এখন আর শুধু প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন সরাসরি পশ্চিমী শক্তিগুলোর স্নায়ুকেন্দ্রে আঘাত হানতে সক্ষম। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কেন হঠাৎ সাইপ্রাসকে বেছে নিল? কেন তারা কয়েক হাজার কিলোমিটার দূরের একটি ছোট দ্বীপে ড্রোন পাঠালো? এর প্রকৃত উত্তর লুকিয়ে আছে গ্লোবাল ম্যাপ এবং ভূরাজনীতির দাবার বোর্ডে। আপনারা যদি ম্যাপের দিকে তাকান তবে দেখবেন সাইপ্রাস এখন একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে আছে, যেখান থেকে লেবানন, ইসরায়েল, সিরিয়া এবং এমনকি মিশরের গতিবিধি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এটি যেন ভূমধ্যসাগরের ওপর ভাসমান এক বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ। এর ঐতিহাসিক পটভূমিটা আমাদের একটু বুঝতে হবে। 1960 সালে যখন সাইপ্রাস ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল, তখন একটি বিশেষ চুক্তির মাধ্যমে ব্রিটেন দুটি অঞ্চল আক্রোতিরি এবং ডেকিলিয়াকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল। এগুলোকে বলা হয় সভরেন বেস এরিয়া। মজার বিষয় হলো এই জমিটুকু কিন্তু ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, অর্থাৎ টেকনিক্যালি এটি লন্ডন বা ম্যানচেস্টারের মতোই ব্রিটিশ ভূমি। কিন্তু কেন ব্রিটেন সাইপ্রাসের এক টুকরো জমি ছাড়তে চাইল না? কারণটি হলো এই ঘাঁটিটি ছিল মধ্যপ্রাচ্যে ব্রিটিশ এবং আমেরিকান ইন্টেলিজেন্সের চোখ এবং কান। আকৃতিরই বেসে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত সিগন্যাল ইন্টেলিজেন্স এবং র্যাডার সিস্টেম। গত কয়েক দশক ধরে ইরাক যুদ্ধ, আফগানিস্তান মিশন কিংবা সিরিয়াতে আইসিসের বিরুদ্ধে যে অপারেশন চলেছে, তার প্রতিটিতে এই আকৃতিরই বেস একটি প্রধান লজিস্টিক্যাল প্ল্যাটফর্ম বা কমান্ড সেন্টার হিসেবে কাজ করেছে। বর্তমান সংঘাতের দিকে তাকালে আপনি আরও অবাক হবেন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে মরণপণ লড়াই চলছে, সেখানে আমেরিকার অত্যাধুনিক নজরদারি বিমান এই আকৃতিরই ঘাঁটি থেকেই 24 ঘন্টা উড়ান ভরছে। এই বিমানগুলো আকাশের অনেক ওপর দিয়ে হিজবুল্লাহর প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সরবরাহ করছে। ইরান খুব ভালো করেই জানে যে তাদের সমর্থিত হিজবুল্লাহর ওপর গোয়েন্দা তথ্য সরবরাহের প্রধান উৎস হলো এই ব্রিটিশ এয়ারবেস। যতক্ষণ এই ঘাঁটি চালু আছে ততক্ষণ হিজবুল্লাহর কোনো বড় অপারেশন সফল হওয়া কঠিন। ঠিক এই কারণেই তেহরান থেকে ডিরেকশন এসেছে এই ঘাঁটিতে আঘাত হানার জন্য। কিন্তু তারা নিজেরা সরাসরি হামলা না করে হিজবুল্লাহর মাধ্যমে লেবাননের খুব কাছ থেকে এই ড্রোনগুলো লঞ্চ করিয়েছে, যাতে তারা প্লাসিবল ডেনিয়েবিলিটি বা আমরা করিনি এই অজুহাত দিতে পারে।
তবে এই একটি ড্রোনের আঘাত আসলে একটি বিশাল জিওপলিটিক্যাল মেসেজ। ইরান পরিষ্কার করে দিল যে ইউরোপের দেশগুলো যদি মনে করে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেবল অস্ত্র এবং ইন্টেলিজেন্স সাপ্লাই দিয়ে পর্দার আড়ালে নিরাপদ দর্শক হয়ে থাকবে, তবে তারা ভুল ভাবছে। ইরান বুঝিয়ে দিল তাদের ড্রোন এখন ইউরোপের সার্বভৌম সীমানা ভেদ করতে সক্ষম। আজ সাইপ্রাস আক্রান্ত হয়েছে, কাল হয়তো ভূমধ্যসাগরের অন্য কোনো ইউরোপীয় দ্বীপ বা মূল ভূখণ্ড টার্গেট হবে। এটি যুদ্ধের একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ডাইমেনশন। বন্ধুরা, এই হামলার পর সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত যে বিষয়টি সামনে এসেছে তা হলো ন্যাটো বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের অভ্যন্তরে একটি বিশাল আকারের ফাটল। আমরা জানি যে 1950 সালে তৈরি হওয়া এই ন্যাটোর মূল ভিত্তি হলো কালেকটিভ ডিফেন্স। এর চার্টারের আর্টিকেল 5-এ পরিষ্কার বলা আছে এক সদস্যের উপর হামলা মানে পুরো জোটের উপর হামলা। কিন্তু আজ যখন সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ইরানি ড্রোন হামলা হলো, তখন এই সুসংবদ্ধ জোটের ভেতরেই শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। কেন ন্যাটোর বড় বড় ইউরোপীয় দেশগুলো আমেরিকার সুরে সুর মেলাতে চাইছে না? কেন জার্মানি, ফ্রান্স বা স্পেনের মতো দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রবল আপত্তি জানাচ্ছে? এর পেছনে রয়েছে অত্যন্ত বাস্তবসম্মত এবং কঠিন কিছু কারণ। প্রথমেই আসা যাক জার্মানির প্রসঙ্গে। জার্মানির চ্যান্সেলর স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনোভাবেই তাদের সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যের এই নরককুণ্ডে পাঠাবে না। জার্মানির ভয় হলো তাদের জ্বালানি নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে। তারা খুব ভালো করেই জানে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে নামা মানে ইউরোপের শিল্প কারখানাগুলোর কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। কারণ এই যুদ্ধের ফলে যদি পারস্য উপসাগরীয় অঞ্চলে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়, তবে জার্মানির মতো হেভি ইন্ডাস্ট্রি নির্ভর দেশগুলো কয়েক সপ্তাহের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। ফ্রান্সের অবস্থান এখানে আরও কৌশলী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বরাবরই ন্যাটোর ওপর অতিরিক্ত মার্কিন নির্ভরতার বিরোধী। তিনি মনে করেন এটি আমেরিকার যুদ্ধ, ইউরোপের যুদ্ধ নয়। ফরাসি গোয়েন্দাদের মতে ইরান আজ যে স্তরের ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ কামিকাজি ড্রোন তৈরি করেছে, তা দিয়ে তারা অনায়াসেই প্যারিস বা মার্সের মতো শহরগুলো আঘাত হানতে পারে। আমেরিকা আটলান্টিক মহাসাগরের 5000 মাইল ওপারে বসে সুরক্ষিত থাকতে পারে, কিন্তু ইউরোপ ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের একদম সীমানায়। তাই ফরাসিরা আমেরিকার হঠকারী সিদ্ধান্তের বলি হতে নারাজ। সবচেয়ে বড় বাধাটি এসেছে স্পেনের দিক থেকে। স্পেন সরকার সাফ জানিয়ে দিয়েছে যে ইরানকে আক্রমণ করার জন্য তারা তাদের দেশের এয়ারবেসগুলো থেকে কোনো আমেরিকান ফাইটার জেট উড়াতে দেবে না। এটি আমেরিকার জন্য এক বিশাল স্ট্র্যাটেজিক সেটব্যাক। আমেরিকার কাছে অস্ত্র আছে, টাকা আছে, কিন্তু সেই অস্ত্র ব্যবহারের জন্য যদি ইউরোপের জায়গায় না মেলে, তবে তারা একলা কতটা কি করতে পারবে? এখানেই উঠে আসছে ইরানের সেই ভয়ঙ্কর অসম যুদ্ধের ক্ষমতা। ইরানের হাতে থাকা শাহাব 3 বা খোররাম শহরের মতো মিসাইলগুলো অনায়াসেই 3000 থেকে 4000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইউরোপের দেশগুলো দেখছে যে আমেরিকা হয়তো ইরানকে ধ্বংস করে দেবে, কিন্তু তার আগে ইরান ইউরোপের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। এটি ন্যাটোর ইতিহাসে এক বিরল এবং ঐতিহাসিক মোড়। কোল্ড ওয়ারের পর থেকে ন্যাটোকে সবসময় এককাট্টা দেখা গেছে, কিন্তু আজ জাতীয় স্বার্থের প্রশ্নে ইউরোপীয় শক্তিগুলো ওয়াশিংটনের নির্দেশ মানতে অস্বীকার করছে। এই বিভাজন প্রমাণ করছে যে ইউরোপ এখন আর আমেরিকার জুনিয়র পার্টনার হয়ে থাকতে চায় না। তারা এখন একটি মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ব্যস্ত। এদিকে ব্রিটেনের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো। হামলার ঠিক আগে পর্যন্ত ব্রিটিশ সরকার বলেছিল যে তারা তাদের ঘাঁটি থেকে ইরানকে আক্রমণ করার অনুমতি আমেরিকাকে দেবে না, কিন্তু আকৃতিরই বেসে হামলার পর লন্ডনের মেজাজ বদলে গেছে। তারা এখন একে সেলফ ডিফেন্স হিসেবে ব্যাখ্যা করছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI7 আশঙ্কা করছে যে কেবল সাইপ্রাসের ড্রোন হামলা নয়, ব্রিটেনের খোদ লন্ডন বা বার্মিংহামের মতো শহরগুলো লং উলফ অ্যাটাক বা ছোট ছোট জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে। এই কারণেই ইউকেতে বর্তমানে টেরর থ্রেট লেভেল রিভিউ করা হচ্ছে। ব্রিটেনের জন্য এটি একটি বিশাল উভয় সংকট। একদিকে তারা দীর্ঘদিনের বন্ধু আমেরিকার হাত ছাড়তে পারছে না, অন্যদিকে তারা নিজের দেশের অভ্যন্তরে ইরানের সরাসরি সংঘাতকে টেনে আনতে ভয় পাচ্ছে। সাইপ্রাসের ঘটনার পর ব্রিটেনের রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সাধারণ মানুষ কোনোভাবে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চাইছে না। এই যুদ্ধের আঁচ এখন আর কেবল ইসরায়েল বা ফিলিস্তিনের মধ্যে আটকে নেই, এটি একটি রিলিজিয়ান স্পিলওভার হিসেবে দেখা দিচ্ছে।
পারস্য উপসাগরের দিকে তাকালে দেখা যাবে সৌদি আরবের তেল সংশোধনাগার বা কুয়েতের আমেরিকান ঘাঁটিগুলোতেও অস্থিরতা বাড়ছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো ইরান যদি সত্যিই লেবাননের হিজবুল্লাহকে ঢাল হিসেবে ব্যবহার করে ইউরোপের দিকে আরও হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়তে পারে। ভূমধ্যসাগর হলো বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথ। যদি সাইপ্রাস বা তার আশপাশের সমুদ্র অঞ্চল বিপজ্জনক হয়ে ওঠে, তবে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম এবং খাদ্যশস্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আমরা যারা ভারতবর্ষে বসে এই খবরগুলো দেখছি, আমাদেরও কিন্তু চিন্তার কারণ আছে। কারণ ভারতের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ এই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর নির্ভর করে। তাই ইরান বনাম পশ্চিমের সংঘাত আসলে সারা বিশ্বের প্রতিটি মানুষের পকেটে টান ফেলতে চলেছে। পরিশেষে বলা যায়, সাইপ্রাসের এই ড্রোন হামলাটি হয়তো ভবিষ্যতের ইতিহাসের পাতায় একটি নতুন বিশ্বযুদ্ধের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত হতে পারে। ন্যাটোর ভেতরের এই স্ট্র্যাটেজিক ডিভাইড প্রমাণ করছে যে বিশ্ব এখন আর একমুখী নয়। জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে এখন অনেক বেশি সচেতন। অন্যদিকে ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ড্রোনের মতো সস্তা কিছু কার্যকরী প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে পারে। আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই আমেরিকার ট্রুপস ইরানে পাঠাবেন, নাকি ইউরোপের দেশগুলো আমেরিকাকে একলা ফেলে রেখে একটি সমঝোতার রাস্তা খুঁজবে? এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ বলা খুব কঠিন। তবে এটুকু নিশ্চিত যে পৃথিবীর মানচিত্র এবং ক্ষমতার ভারসাম্য খুব দ্রুত বদলে যাচ্ছে। আপনারা কি মনে করেন, ন্যাটোর দেশগুলো কি সত্যিই আমেরিকার সঙ্গ ছেড়ে দেবে, নাকি ইরানের এই আগ্রাসনই ইউরোপকে আবার একজোট করবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের এই বিশদ আলোচনা যদি আপনাদের তথ্য সমৃদ্ধ মনে হয়, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূরাজনীতির এমন আরও একটি জটিল বিষয় খুব সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।